গ কোনটিতে চন্দ্রবিন্দু হবে না? গ তেজি এটা এইটা বলছে, হ্যাঁ, 36-এ চন্দ্রবিন্দু হবে না। 36। ঠিক আছে, তেজি, কথা বলো না কেন? ইশারায় বোঝাচ্ছে। কথা কম বলে, ওকে, অসুবিধা নাই। নিচের কোনটি ভুল? দেখো তো, কে বলবে এখানে ভুল আছে কোনটা? হ হুম। হ খ। হ্যাঁ, এখানে তালব্য শ হবে, সবগুলো শেষে তালব্য শ হয়, তাই না? এই যে মানে এইগুলাতে আমরা দেখেছি। তাহলে এখানে এইটা। ওকে, কোনটি ভিন্ন? ছাত্র, 30, একত্র, ত্রুটি। হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট? হুম। স্যার নামিরা বলো। ঘ স্যার, ঘ। হ হ। হুম। হ হ আরুষ কোনটা বলছিলা? ঘ আমি ঘ বলেছিলাম। ঘ হবে আনসার। ইয়া দেখো, এই যে নামিরা, কারণ হলো এগুলো সব তয়রা ফলা, হ্যাঁ, আর এটা কি তয়রা ফলা রস্য উকার, এই জন্য এটা ডিফারেন্ট। আচ্ছা, কোনটিতে রস্য উকার আছে এখানে? হুম। তেহজিব ওইদিকে গেছে স্যার কেন? গ গ গ গ। গতে রস্য উকার আছে তুমি বলছো? রস্য উকার, রস্য উকার চিনো তো? আর ঘ স্যার খ হবে না। খ আর ঘ শাহিদ ঠিক বলেছে। দুইটাতে আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, দুইটাতে আছে, ইচ্ছা করে রেখেছি। রস্য উকার আছে। রস্য উকার কি হয়? এই রস্য উকারটা আমরা এইভাবে লিখতে পারি, এই যে যেটা হলো এইভাবে আছে, রস্য উকারটা এইভাবে আছে, চাইলে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, সেই বিবেচনা এখানে দুইটা আনসার আছে। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি? ক ব্যঞ্জন বর্ণ কনসোনেন্ট 50 হবে? ক জুনায়েদ ক বলেছে। নতুন টোটাল লেটার, মোট লেটার কয়টা? মোট লেটার হলো 50। টোটাল, টোটাল হলো 50। আর 33 হলো ব্যঞ্জন বর্ণ। বিয়োগ করো, তাহলে এটা স্বরবর্ণ হয় 11। ওকে, নিচের কোনটি স্বরবর্ণ নয়? হুইচ ওয়ান ইজ নট ভায়াল? হুম। গ গ। সহজ, সহজ, সবাই বলো। মাত্রা কত প্রকার? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, আরেকটা? তিন প্রকার। তিন প্রকার। ওকে, কোন বাক্যটিতে ভুল আছে এটা দেখে বলো ভালো করে, এটা কঠিন আছে। কে বলবে, দেখা যাক। নিচের কোনটিতে ভুল আছে এই বাক্যের ওয়ালাইকুম মধ্যে? স্যার। হম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াসি বলতে পারবা? রুদ্র বলতে পারবা? দেখো, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট? হুইচ সেন্টেন্স? স্যার এটা কি গ হবে না? গ গ আন্দাজে বলে লাভ নাই। গ বলছে স্যার, একজন, আর কেউ? হ্যাঁ ওটা দেখো, এইটা আমরা একটু দেখে আসি, চলো। এটা আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেটা বলছে যে এখানে যখন ফল, ফল আর রিড বোঝায়, তখন হলো ডয় বিন্দু র হয়, হ্যাঁ। ফল আর রিড, ফল বলতে কি বোঝায়? মানে ফল মানে পড়া। কি পড়া? উপর থেকে পড়া হতে পারে, বসে পড়া হতে পারে, কোনো গাছ পড়া হতে পারে, গরম পড়া, ঠান্ডা পড়া, শীত পড়া, তাহলে কি এইগুলো হলো ফল বোঝাচ্ছে। তার যেমন হলো স্নোফল হয়, ডয়বিন্দু র হবে তাহলে। আবার রিড মানে স্টাডি বলা যায়, নামাজ পড়া, চিঠি পড়া, স্কুলে পড়া, পড়াশোনা করা, দোয়া পড়া, এগুলা সব রিড। আর বাদ বাকি হলো এই এই পড়া, বয়বিন্দুরাও এই পড়া কোনটা, যেমন ওয়ার, কোনো কিছু আমরা জামা কাপড় পরি, চশমা পরি, শাড়ি পরি, তাই না, লুঙ্গি পরি। আরেকটা হলো লেটার, টাইম, এইগুলা। তাহলে বয়বিন্দুরা। এখন দেখো তো, এখন দেখো, কে বলবে রাইট আনসার?
চ্যালেঞ্জ। স্যার আপনি ঠিক বলেছেন। স্যার হ্যাঁ, স্যার ওই পাশের গটা, স্যার ডান দিকের গ। এভাবে বললে হবে না, নাম্বার বলো। এনিওয়ান, উমায়ের, ওয়াসি, জুনায়েদ। স্যার আপনি তো দুইটাই গ লিখছেন। স্যার এই গ হবে, স্যার ডান দিকের গ। তাহলে এটা ঘ হবে, হ্যাঁ হ্যাঁ। স্যার ওইটা হবে। এটা হবে, হ্যাঁ ঠিক বলছে। কারণ হলো দেখো এখানে বলতেছে যে পরীক্ষার জন্য অনেক পড়তে হয়, এখানে স্টাডি বোঝাচ্ছে। মা সুন্দর শাড়ি পরেছেন, হ্যাঁ। পুট অন বা ওয়্যার বোঝালে এই যে বয় বিন্দু র। তারপরে হলো আজকে খুব শীত পড়ছে, ফল বোঝাচ্ছে, ফল। ফল আর রিড বোঝালে এই ডয় বিন্দুরা। আর এখানে বলছে আজকে আর পারবো না, পরে একদিন যাব, পরে লেটার। স্যার এটা লেটার, এটা তো পর বয় শূন্য হয়ে গেল। বয় বিন্দুরা হবে, হ্যাঁ বয় বিন্দুরা হবে, এই জন্য এটা ভুল। ওকে। তারপরে নিচের কোনটি ঠিক নয় এর মধ্যে দেখো, নিচের কোনটিতে ভুল আছে বা ঠিক নয়। গো। স্যার গ। গো। এই যে এটা আছে। স্যার এটা হবে ইংরেজি, এটার মধ্যে হচ্ছে বিসর্গ হবে। ঠিক আছে। ওকে। তাহলে আজকে আমরা পড়াশোনায় চলে যাই, চলো। আমাদের আজকের ক্লাসের যে বিষয় সেটা হলো প্রথমে, আরে এইটাতে নাম্বারিং করা নাই। হুম, এটা একটা প্রবলেম। বিপদে তো না, বিপদে পড়ে গেলাম। কি করতে হলো, খুবই দুঃখজনক। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে, আমরা যে সংখ্যাটা শিখছিলাম, এই যে আমরা 1 থেকে 20, 21 থেকে 40 শিখেছিলাম, তাই না? এখন আমরা দেখো 60 মানে 60 পর্যন্ত শিখবো। এখানে আসলে শেখার কিছু নাই, তোমরা সবাই পারো। আমার কাজটা হলো শুধু একটু মনে করিয়ে দেওয়া, যেন তোমরা আসলে ভয় না পাও, হ্যাঁ। দেখো, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এখানে কি হলো, ওই যে আমরা তালব্য শ দিচ্ছিলাম শব্দের শেষে, এখানেও তাই সেটাই দেখলাম যে 41 থেকে মোটামুটি 50 পর্যন্ত সবগুলোর শেষে স আছে এবং সেটা হলো তালব্য শ। তাহলে এটা একটা সিমিলারিটি, এটা আমাদের ভুল হবে না এই শটা নিয়ে। 51, 52 বা 52, এটা দুইটাই কারেক্ট, হ্যাঁ। 52 বা 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। এটাকে অষ্টান্ন বলে, অষ্টান্ন বলে ফেলে। অষ্টান্ন বলা যাবে না, 58, হ্যাঁ। তারপরে হলো, তারপরে আর কি বলা যায়, এই যে আরেকটা আছে, 53 বলতে পারো কারো কেউ কেউ। 53 বলবো না, কি বলবো, 53, 43, ওকে। 43 না, 43, 53, এরকম। আরেকটা দেখো এখানে 50 বানানটা খেয়াল করো। এটা এই যুক্ত বর্ণের মধ্যে কি আছে কে বলতে পারবে? এনিওয়ান? হুম, ইয় যোগ চ, ঠিক আছে, সমান সমান এই যে এইটা, যেমন 50, পঞ্চম। আর কোনো উদাহরণ দাও তো, ইয় যোগ চ দিয়ে, এইটা দিয়ে অন্য কোনো ওয়ার্ড বলতে পারবা কেউ?
চঞ্চল। চঞ্চল, কে বললো? সঞ্চয়। হুম। সঞ্চয়, ভেরি গুড। আর কেউ? স্যার অঞ্চল হয়। ওয়াসি, অঞ্চল হবে, হ্যাঁ অঞ্চল হবে। ওয়াসি বলবে না কিছু? ঠিক আছে, তাহলে এইটা আমরা চিনে নিলাম। এখন এইটা একমাত্র যেটা আমরা ভেঙে লিখতে পারি, হ্যাঁ, যেমন ও বলছিল অঞ্চল, অ, এইভাবে আমরা ভেঙে লিখতে পারি। আবার এটা মূলত থাকে এরকম, আমরা এইভাবে দেখি, এবং যুক্ত বর্ণটা না চিনতে পারলে উচ্চারণ করতে কষ্ট হয়, শব্দ আমরা বুঝি না। এই যে অঞ্চল, আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, যার যেটা সুবিধা হয়। তাহলে এইটা আসলে বোঝার কিছু নাই, এইখানে একদম সহজ। উম আমি আবার বলি যে সবগুলো শেষে তালব্য আছে, 29, 19, 39, 49 সবগুলো হ্রস্ব উ দিবা। আর 52 বা 52 দুইটাই ওকে, একটা ইউজ করলেই হবে। আর এখানে তেমন কিছু বলার নাই, 45-এ চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে, তেমন কিছু এখানে বলার নাই। দেখো আমরা একটু আগে যেটা বলছিলাম ওইটাই আজকে আমাদের সিলেবাসে আছে, যে আমরা এটা দেখব। সেটা কি? সেটা হলো এটা, এই যে এই তিনটা আমাদের একটু আমরা চিনে রাখি, তাহলে সুবিধা হবে। যদি দেখো যে যুক্ত বর্ণের মধ্যে এইরকম আছে উপরের দিকে, তাহলে ভেবে নিবা যে ইওটা আগে আছে। হ্যাঁ, একদম সহজ, যে এই তিনটা আমরা কিভাবে সহজে আইডেন্টিফাই করতে পারি বা কনফিউজড যেন না হই। সব থেকে সহজ নিয়ম হলো যে যদি দেখো যে উপরে এরকম আছে, তার মানে ভেবে নিবা যে ইও আছে আগে। আরেকটা ওয়ে আছে চেনার, সেটা হলো এটা নয়ের মতো সাউন্ড করে। তুমি এইগুলো পড়ো, অভিজ্ঞতা, জিজ্ঞাসা, জ্ঞান, বিজ্ঞান, দেখো নয়ের মতো সাউন্ড একটাও নাই। আর তুমি এইগুলা পড়ো, ব্যঞ্জন, দেখো ব্যান, আগেই ন আসতেছে, এই দেখো এইখানে কি আছে, এরকম আছে না, এরকম আছে, এবং ব্যান, ইওর উচ্চারণ একটা সময় নয়ের মতো উচ্চারণ করা হইতো, এবং ওটা রয়ে গেছে, ব্যঞ্জন। আর যদি নিচে এরকম দেখো, মানে আমি যদি লিখি এরকম, এই যে এরকম, এই যে এরকম, তাই না, লেটার যুক্ত বর্ণটা এরকম, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হলো বর্গীয় জ। আর উপরে এই যে এরকম দেখে তুমি এই সাইনটা দেখে বুঝতে পারবা এটা ইও। তাহলে এইটার সাথে এটার কনফিউশন তৈরি হওয়ার কোনো কারণ নাই। দেখো এই যে এইটার সাথে এটার কনফিউশন তৈরি হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা আমি দেখেই বুঝতে পারছি এটা বর্গীয় জর মতো একটা, যে এই যে লেজের মতো বের হয়ে আসে, লেজের মতো সেইটা আছে। আর এটা ন এর মতো সাউন্ড করতেছে, তার মানে এটা ইও। আর এইটা দেখো, এইটা চটা বোঝা যায় না, কিন্তু ইওটা বোঝা যায়, এই যে এরকম আছে, এরকম, আর নয়ের মতো সাউন্ড। এই যে যেটা একটু আগে বলছিল সবাই, 50, পঞ্চম, চঞ্চল, অঞ্চল, বনাঞ্চল, দেখছো? তাহলে ইওর মতো সাউন্ড করবে, এবং এরকম একটা বড়শির মতো কিছু একটা থাকবে, বা এরকম হাতের মতো, তাহলে তোমরা ধরে নিবা ওটা হলো ইও আছে ওইখানে। হ্যাঁ, সরি, নয়ের মতো সাউন্ড করবে আর এরকম থাকবে, তাহলে ইও। যদি দেখো এই যে বর্গীয় জর মতো সাউন্ড, সাইন, তাহলে এটা বর্গীয় জ হবে। আর যদি দেখো না এটা বয়ের মতো মাঝখানে এরকম কিছু একটা আছে, তাহলে এটা চ হবে। এটা এটার সাথে এটা সহজে ডিফারেন্সটা মনে রাখার উপায়। দেখো নয়ের মতো সাউন্ড করতেছে, ব্যঞ্জন বর্ণ, পঞ্জিকা, হুম, গঞ্জ, কুঞ্জ, এই শব্দগুলো বেশি একটা তোমাদের লাগবে না, তারা চিনে রাখো, এই দুইটা বেশি লাগবে। এখন আসলে পড়াশোনা তো ওইভাবে হয় না যে আমাদের এটা বেশি লাগবে, এটা কম লাগবে, এটা শিখবো, এটা শিখবো না। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ, পঞ্জিকা মানে কি, ক্যালেন্ডার। ব্যঞ্জন বর্ণ মানে কি তোমরা সবাই জানো, এটা লিখি নাই। যেগুলো সবাই জানে বা সহজ একদম, ওইগুলো তো ইংলিশ লেখার দরকার নাই। গঞ্জ মানে কি, গঞ্জ হলো একটা ভিলেজ মার্কেট, কুঞ্জ মানে গার্ডেন। ওকে, এখন আসো আরেকটা যুক্ত বর্ণ আছে যেটা আমাদের অনেক কষ্ট দেয়। এইটাকে যদি তোমরা চিনে রাখতে পারো, তাহলে তোমাদের আর কোনো এমন কোনো যুক্ত বর্ণ থাকবে না যেটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে। হ্যাঁ,
গতকাল থেকে এই ফার্স্ট ক্লাস থেকে শুরু করে আজকে এইটা পর্যন্ত এইগুলা যদি পারো, তাহলে এমন কোনো যুক্তবর্ণ নাই যেটা তোমার আননোন লাগবে, যে কষ্ট হবে, দুঃখ হবে। হ্যাঁ, এইটা কি? এটা হলো বর্গীয় বর্গীয় জ যোগ ইয়। এটার উচ্চারণ কেমন হয়? দুই রকম। অভিজ্ঞতা, দেখো ইয়টা এখানে পরে আসতেছে আর এখানে আগে আসতেছিল। যখন আগে আসে তখন নয়ের মতো উচ্চারণ হয়। প্রথমে কে রে? দাঁড়াও, এখানে কিন্তু নাম দেখা যায় বাবা। নো অ্যানোটেশন। দাঁড়াও, ডিজেবল, এই যে ডিজেবল করে দিলাম, এখন আর পারবে না। স্যার ওই 2 মাস জন্য কথা নিশ্চয়। হ্যাঁ, কি বললে? স্যার কপি লাগবে ছিল। কে ছিল? ঠিক আছে, তাহলে এইটার সাথে এটার কনফিউশন, একটা কনফিউজ হওয়ার একটা সুযোগ আছে। হ্যাঁ, এই যে এইটা হলো বর্গীয় জ যোগ ইয়, আর এইটা কি? আমি প্রথমে বলছি যে এটা এই যে এরকম হাতে, এরকম একটা হাত বের হয়ে আসবে, ওইটা হইলো ইয় যোগ বর্গীয় জ, এটা নয়ের মতো সাউন্ড করবে। আর এইটা কি হবে? এইটা দেখো অভিজ্ঞতা, মানে গয়ে গয়ের মতো একটা এ আসবে, গয়ে গয়ের মতো। ডাবল জির যে যেরকম উচ্চারণ হয় না, ডাবল জি থাকলে ওই রকম ডাবল জির মতো উচ্চারণ, অভিজ্ঞতা। আবার যেমন জিজ্ঞাসা, এরকম শব্দ আর কি আছে, কে বলতে পারে? কেউ বলতে পারবা যেটা এখানে ডাবল সাউন্ড করবে এরকম? এই যুক্ত বর্ণটা আছে, আমি তো আর সব লিখি নাই। অভিজ্ঞতা, তাহলে অভিজ্ঞতা মানে কি? এক্সপেরিয়েন্স। এটা শিখে রাখো, ও লেভেলস এর এই শব্দটা তোমাদের খুব কাজে স্যার দিবে। বিজ্ঞান কি হয়? বিজ্ঞান হয়, হ্যাঁ বিজ্ঞান হয়, কারণ এটাও গয়ে গয়ের মতো, মানে ডাবল জির মতো প্রোনাউন্স করতেছে। ঠিক আছে, অভিজ্ঞতা, জিজ্ঞাসা, বিজ্ঞান। এখন দেখো আর এইখানেও তো, অজ্ঞান হয়। হ্যাঁ অজ্ঞান হবে। এখন দেখো এইখানেও তো ওই যুক্ত বর্ণটা আছে, কিন্তু এই যুক্ত বর্ণটা এখন সামনে চলে আসছে। সামনে চলে আসলে তখন আর ওই ডাবল জির মতো উচ্চারণ হবে না। হ্যাঁ, তখন একটা জির উচ্চারণ হবে, মনে করো জ্ঞান। তখন কি উচ্চারণ হবে? জ্ঞান। ওকে, তাহলে দেখো যে একদম সংক্ষেপে যদি বলি, এটা এটা লেখার দরকার নেই। দেখো এইটা, এইটা এইখানে বর্গীয় জ আছে, ইও আছে, কিন্তু ইওটা আমরা বুঝবো কি করে আগে আছে? মানে আগে থাকবে কখন? যখন এরকম থাকবে, এই যে এখানে এটা দেখো, অথবা ন সাউন্ডটা আগে আসবে, এন, ব্যন, দেখো ব্যঞ্জন। ওকে, তার মানে, আর এটা থাকলে কি হবে? এটা হলো আগে বর্গীয় জ, পরে ইও। এখন এইটা আর এটা তুমি ভেঙে লিখতে পারবা না, এইটা আর এইটা। ওকে, এইটা আর এইটা ভেঙে লেখার নিয়ম নাই বা দেখি নাই, কিন্তু এইটা তোমরা ভেঙে লিখতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে কারা কোনো কোশ্চেন? এনি কোশ্চেন এই যুক্ত বর্ণ থেকে? নো স্যার। নলেজ এর লাস্ট ওয়ার্ডটা কি? হুম, হ্যাঁ হ্যাঁ, দন্ত ন এটা, জ্ঞান, নলেজ। এটা কি বললো এটা, কোশ্চেনটা? ইরেম, কে ইরেম? ঠিক আছে, আমরা তাহলে আমাদের নেক্সটে চলে যাই। এই দুটা হইলো। আচ্ছা, এখন আমরা কমন মিস্টেক, গতকাল এটা বাদ পড়ে গিয়েছিল। গতকাল আসলে সময়টাও ছিল না, আর বাদ পড়ে ভালো হয়েছে, কিন্তু এরকম আচরণ করতেছে কেন? আসো, আসো। হুম, এই যে আমরা 12 পর্যন্ত পড়ছিলাম, তাই না?
দেখো যে আমাদের আসলে এখানে মূলত বানান না, হ্যাঁ, এখানে অনেক কিছু থাকে। যেমন ধরো যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে হলো বলা যায় নাম্বার, হ্যাঁ, নাম্বার, জেন্ডার, এগুলো আমরা অনেক ভুল করি, মানে ভুল ওয়ার্ড, রং ওয়ার্ড ইউজ করি, যার কারণে আমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যায়। বানানের জন্য তো ওয়ার্ড ভুল হইতে পারে, হ্যাঁ, কিন্তু ওই কথাগুলোর জন্য পুরো সেন্টেন্সটা ভুল হয়ে যায়, বুঝতে পারছো? যেমন এগুলো আমরা পড়েছিলাম, গতকাল একটা গল্প পড়েছিলাম। গল্পটা তোমাদের নিশ্চয় মনে আছে। ঠিক আছে, তো আমরা 12 পর্যন্ত পড়েছিলাম, 12-র পরে দেখবো। তারপর আমি কয়েকটা বলি, কয়েকটা যেগুলো তোমাদের খুব দরকার। যেমন বিস্তারিত বললো না, হবে বিস্তারিত ভাবে বললো। পূর্ব সূর্য দিকে উদিত হয়, আচ্ছা এগুলো পড়ি শুধু। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমার কথা প্রমাণিত হলো। আচ্ছা এইটা আমরা পরে বলতেছি। সে ওখানে অপমানিত হয়েছে, ঘটনাটি সুন্দরভাবে বর্ণিত হয়েছে। ইতিমধ্যে বলবো না, আমরা কি বলবো? ইতোমধ্যে। হুম, ইতোমধ্যে মানে অলরেডি, অলরেডি বোঝাতে ইতোমধ্যে সব কাজ শেষ। মেয়েটি অত্যন্ত মেধাবী, গোপনীয় পরামর্শ আছে, শুধু গায়ের জোরে কাজ হয় না, বুদ্ধি লাগে, তাই না? তো শুধু মাত্র আমরা বলি, কেবল মাত্র বলি, এটা বলা যাবে না, আমরা বলবো কি শুধু বা কেবল। আচ্ছা এইখানে দেখো, ইদানিং কালে এলাকায় চোরের সংখ্যা বেড়ে গেছে। ইদানিং কালে বলার দরকার নাই, আমরা কি বলবো? ইদানিং। আচ্ছা এই পাশেরটা একজন পড়বে, এই পাশেরটা একজন পড়বে, কে কে পড়তে চাই? নামিরা পড়তে চাই, হুম, শাহির পড়তে চাই, আরশ পড়তে চাই, আর কে? আর কে পড়তে চাই? আমি একটু দেখি। মাত্র 3 জন, হতাশ। জুনাইদ পড়তে চাই, ওকে, ঠিক আছে। এই পাঁচটা ইয়ে পড়ো, শাহির এই পাঁচটা পড়ো, 13 থেকে পড়বা, আর নামিরা এই পাশ থেকে পড়বে। ইদানিং পড়ো, শাহির। ইদানিংকালে এলাকায় চোরের সংখ্যা গেছে। হুম, নামিরা পড়ো এখান থেকে। ইদানিং এলাকায় চোরে চোরের সংখ্যা বেড়ে গেছে। এর কথা কিন্তু সত্য। চোর ডাকাতদের এখন অভয়ারণ্য হয়ে গেছে বাংলাদেশ। সবাই হলো, মানে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা এখান থেকে পড়ো, আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাই। হুম, আজ আজকের অনুষ্ঠানে সবাইকে আহ, স্বাগত জানাই। স্বাগত স্বাগত জানাই। হুম, দেখো এইটা হলো স্বাগতম, মানে ওয়েলকাম। স্বাগত মানে কি? স্বাগত মানে ওয়েলকাম, ঠিক আছে, WEL, তোমরা জানো ওয়েলকাম স্পেলিং। এখন আমরা ইয়ে বলবো না, মটা বলবো না, শুধু পর্যন্ত বললেই হবে। আর একটা হলো দন্ত স এর সাথে এটা কি আছে নিচে বলো তো? বফলা। বফলা, হ্যাঁ, বফলা প্রথমে থাকলে এটা কি থাকে? সাইলেন্ট থাকে। মনে আছে সবার? মনে নাই? ঠিক আছে, এইটা আমরা, এটা আমরা দেখবো না। আচ্ছা তারপর দেখো, কথা শুনে সে, পড়ো, কথা শুনে সে বিস্ময় বিস্ময় হয়েছে। হয়েছে। পড়ো নামিরা। কথা শুনে সে বিস্মিত হয়েছে, বিস্মিত বিস্মিত। হয়েছে। বিস্মিত হয়েছে। ওকে, এইখানে আসলে কি বিস্ময় হলো ইয়ে নাউন। বিস্ময় হলো নাউন, সারপ্রাইজমেন্ট নাউন। আর বিস্মিত কি? অ্যাডজেক্টিভ। তো এই যে একটু আগে বলছিলাম যে নাউন, নাউন অ্যাডজেক্টিভের আমরা ভুল প্রয়োগ করি, সেইটা হলো এখানে বিস্ময় হয়েছে না। আর এখানে এটাও একটা যুক্ত বর্ণের একটা ব্যাপার, যে বয় রস্বইকারে দন্ত সয়ে ম ফলা, ম ফলা যখন মাঝখানে বা শেষে থাকে,
তখন সেটা কি করে, যে তার সাথে থাকে ওই লেটারটারে ডাবল করে দেয়। বিস্ময়, দন্ত শয়ে, এই যে ম ফলা বিস্ময়, যেমন দেখো আত্মীয়, তয়ে ম ফলা, ওই তটাকে কি করলো, ও এই তটাকে ডাবল করে দিল। ঠিক আছে, আত্মীয়। যেমন ধরো পদ্মা, আমরা পদ্মা নদীতে গেছি না পদ্মা সেতু দেখতে, এই যে পদ্মা, কে কে গেছো? আমি স্যার। স্যার আমি। স্যার আমি। আমিও। হুম, দেখো এই পদ্মা, তাহলে এইখানে এই যে দয়ে, এইখানে দেখো এই যে দয়ে কি আছে, ম ফলা। তাহলে এই ম ফলার জন্য আমি কি বলেছিলাম, শব্দের মাঝখানে বা শেষে যদি ম ফলা আসে, তাহলে ওই ম ফলার কারণে উপরে যে লেটারটা থাকে ওইটা ডাবল হয়ে যায়। তাহলে আত্মীয়, পদ্মা, হুম, তারপরে ধরো এই যে বিস্ময়, এই জন্য শটা ডাবল এখানে, দন্ত শটা ডাবল বিস্ময়। এখন এখানে মূল ব্যাপারটা কি, এখানে আমরা নাউন বসিয়েছি, আসলে নাউন হবে না, এখানে হবে অ্যাডজেক্টিভ। বাংলায় যেটাকে বলে যে নাউন হলো বিশেষ্য, যেটা আমরা শিখবো। নাউন হলো বিশেষ্য, আর এটা কি, অ্যাডজেক্টিভ হলো বিশেষণ। এটা তোমাদের মনে না রাখলেও চলবে, জাস্ট জেনে রাখো। এটা আমরা এই যখন ফলার অধ্যায়ে যাব তখন এটা শিখবো। দেখো উচ্চারণ যদি আমরা জানি তাহলে আমাদের বানান ভুল কমে যাবে, অনেক কমে যাবে। ঠিক আছে, এখান থেকে পড়ো। সিদ্ধান্ত এবার গ্রহণ হয়েছে। দাঁড়াও, এবার অন্যরা পড়ুক। হুম, আসফারা পড়ো। আসফারা এখানে পড়বা। আর হলো, আর কে হাত ছড়াই নিল, কে কে? হুম, আরো সেখানে পড়বা। ওকে আসফারা পড়ো। সিদ্ধান্ত। স্যার স্যার একটু ট্রাই করি। হুম সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। হুম সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হুম ভাগ্যবান, ভাগ্যবান মহিলাটি লটারি। লটারি জিতেছেন। হুম ভাগ্যবতী মহিলাটি লটারি জিতেছে। হুম তিনি ক্লাসে তিনি ক্লাসে উপস্থিত ছিল। তিনি ক্লাসে উপস্থিত ছিলেন। ছিলেন। ওকে, দেখো এইখানে আমি বলি যে এইগুলাও আসলে সেন্টেন্স প্যাটার্ন অনুসারে বুঝতে হবে। হ্যাঁ, গ্রহণ শব্দটা যে ভুল তা কিন্তু না, আমি কিন্তু বারবার বলছি যে গ্রহণ শব্দ ভুল না, এখানে আমাদের ইউজেসটা বুঝতে হবে। যে এখানে দেখো প্যাসিভ বোঝাচ্ছে না, প্যাসিভ, সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ মোডে আছে। যে ডিসিশন কি নিজে নিজে নিতে পারে, ডিসিশন নিজে 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 হতে পারে, হয় না, এটা অন্য কেউ নেই। গৃহীত হয়েছে, অন্য কারো দ্বারা, এটা বাই সামওয়ান, এটা বোঝাচ্ছে। এই যে প্যাসিভ না, এই প্যাসিভের জন্য এটা হলো গৃহীত হয়ে গেছে। যেমন মনে করো, যেমন মনে করো কুদ্দুস মিয়া দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে। হ্যাঁ, কুদ্দুস মিয়া দারুণ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, ওকে, সেন্টেন্স ওকে। কিন্তু যখন এখানে কুদ্দুস মিয়ার নাম নাই, এখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, দারুণ একটি সিদ্ধান্ত কুদ্দুস মিয়ার দ্বারা গ্রহণ করা হয়েছে, এটাও হতে পারে, বা গৃহীত হয়েছে এটাও হতে পারে। সেন্টেন্স প্যাটার্ন অনুসারে বুঝতে হবে। আর এই যে ভাগ্যবান, এটা পুরুষদের ক্ষেত্রে বলা হয়, মেলস এর ক্ষেত্রে ভাগ্যবান, আর উইমেনদের ক্ষেত্রে, লেডিজদের ক্ষেত্রে বলা হয় ভাগ্যবতী। এটা তোমরা জানো, সহজ। তিনি যেহেতু বলছি না, তিনি তিনি একটু সম্মান বোধক, হ্যাঁ, সম্মানবাচক অর্থে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা ছিলেন বলবো। বাংলা ভাষায় এরকম আছে, ইংলিশে নাই। ইংলিশে যেমন ইউ বললেই সবাইকে হয়ে যায়, তাই না? কিন্তু আমি বাংলায় কি বলি, কাউকে তুই বলি, কাউকে তুমি বলি, আপনি বলি। এই যে আপনি যাদেরকে বলবো তাদেরকে তাদেরকে আমরা কি প্রোনাউনে তিনি বলি। আর প্রোনাউনে যখন তিনি বলবো তখন এখানে বলবো ছিলেন। হুম, ছিলেন, ছিল আর বলা যাবে না। এটা সিম্পল একটা মিস্টেক, এটা আহামরি কিছু না। ঠিক আছে, এটা শেষ করি। হ্যাঁ, পড়ো। জিনিসপত্রের, জিনিসপত্রের সঠিক দাম জানা জরুরি। আরো কয় নাম্বার পড়ছি? কয় নাম্বার পড়ছে এটা জেনে লাভ নাই, এটা পড়ো। এই যে 19। জিনিসপত্রের
ওকে, বুঝছি। জিনিসপত্রের ঠিক দাম জানা জরুরি। হুম, সত্য কথা সত্য কথা বলবে, সঠিক পথে চলবে। হুম সত্য কথা বলবে, ঠিক পথে চলবে। হুম এখান থেকে পড়ো। এবছর এ বছর প্রবল বন্যার আহ, সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। হুম এবছর প্রবল বন্যার আশঙ্কা রয়েছে। এটা খ নাকি এটা ক? আশঙ্কা। হুম আশঙ্কা। ওকে। পরীক্ষায় ফেল করার করো আসফারা। হ্যাঁ, পরীক্ষায় পরীক্ষায় ফেল করার সম্ভাবনা আছে। পরীক্ষায় ফেল পরীক্ষায় ফেল করার আশঙ্কা আছে। ওকে। দেশে হুম, দেশে এবার ব্যাপক লিচু উৎপাদনের আশঙ্কা আছে। আকাঙ্ক্ষা আছে। হ্যাঁ, তুমি বলো। আশঙ্কা ওকে, আছে। দেশে হ্যাঁ, দেশে এবার ব্যাপক লিচু উৎপাদনের সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে, শেষ করো। হ্যাঁ, আয়ান এবং ইহান আমরা আমবাগানে আমবাগানে ঘুরতে হুম গেল। ঘুরতে গেল। আয়ান আয়ান ও ইহান আমবাগানে ঘুরতে গেল। দেখো এইখানে যে ভুলগুলা, যেমন এটা দিয়ে বলি, এবংটা যখন আমরা করব না, এবং এইটা আসলে আমরা দুইটা সেন্টেন্সকে যখন এক করব তখন এবংটা তোমরা ব্যবহার করবা। হ্যাঁ, দুইটা সেন্টেন্স মানে হলো কম্পাউন্ড সেন্টেন্স যেটা আছে, আমরা এটাও শিখবো। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, দুইটা সিম্পল সেন্টেন্সকে এক করে, কম্পাউন্ড দুইটা বা তিনটা সেন্টেন্সকে, তখন এবংটা আসে। আর ওটা হলো দুইটা ওয়ার্ডকে যখন এক করবে তখন। হ্যাঁ, এইটা। আচ্ছা, আর এইখানে দেখো, সঠিক শব্দটাই ঠিক না। আমি একদিন বলছিলাম কিন্তু এর আগে, ঠিক শব্দ শব্দ বলবো, যেখানে যেখানে আমরা সঠিক ব্যবহার করি সেখানে আমরা ঠিক বলবো। যদিও এইটার প্রচলন এত বেশি যে এইটা ইউজ করতে ভালো লাগে। হুম, সঠিক। সঠিকের জায়গায় আমরা কি বলবো? ঠিক বলবো। ওকে, এরপরে দেখো, লাস্ট ওয়ান, যে কোনো ভালো কিছু যখন হয় তখন সেটা আমরা বলবো পসিবিলিটি। যেমন দেশে এবার খুব লিচু হবে, এটা তো ভালো জিনিস, সেটা আমরা কি বলবো? পসিবিলিটি বা সম্ভাবনা। কিন্তু যেটা খারাপ কিছু, যেটা আমরা চাই না, যেটা আমাদের ক্ষতি করতে পারে, সেটার জন্য আমরা কি বলবো? আশঙ্কা আছে। আশঙ্কা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হ্যাঁ, বলো। আমি একটু বাইরে আছি, তো আমার মামা অসুস্থ, তো এই জন্য ওনাকে দেখতে আসছি। তাহলে জয়েন করার দরকার ছিল না, তুমি তো রেকর্ডও পাবে। অসুবিধা নাই, রেকর্ডেড পাবে। হ্যাঁ, তুমি ওখানে থাকো, মামার সাথে কথা বলো। মামার জন্য দোয়া থাকলো। আচ্ছা। হুম, ওকে কম্পেয়ার স্যার। করি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা। দেখো এইখানে তাহলে যেটা বলছিলাম, যে যেগুলো ভালো কিছু, সেগুলো আমরা কি বলবো? সম্ভাবনা আছে। হ্যাঁ, উম, তারপরে মনে করো যে হলো, যেগুলো খারাপ কিছু, যেটা আমরা চাই না, যেটা আমাদের ক্ষতি করতে পারে, সেটা বলবো আশঙ্কা আছে। যেমন ধরো প্রবল বন্যা মানে কি, যেটা বন্যা শব্দের অর্থ হলো ফ্লাডস। বন্যা হলো ফ্লাডস। এখন ফ্লাডস যখন হয় তখন সেটা তো মানে হালকা পাতলা হওয়া দরকার আছে, কিন্তু প্রবল অ্যাকিউট লেভেল যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা ক্ষতি করে, কারণ সবকিছু কি করে যায়? ওভারফ্লো বা ভাসিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তখন আমাদের ক্ষতি হয় সেটা। যেমন ধরো লাস্ট ইয়ারে যেটা হলো 24-এ, অনেক বন্যা হয়ে গেল না, ফেনী জেলায়। তো এটা আমাদের কিন্তু অনেক ক্ষতি করেছে। তো সেটা কি ভালো কিছু? সেটাকে আমরা বলবো সম্ভাবনা আছে? আমরা বলবো আশঙ্কা আছে, যেটা আমাদের ক্ষতি করতে পারে, হার্ম করতে পারে। হ্যাঁ, এরকম। যেমন ধরো পরীক্ষায় ফেল করার সম্ভাবনা আছে। পরীক্ষায় ফেল করা কি ভালো জিনিস? এটা কেউ চায়? তাহলে কি বলবো? আশঙ্কা আছে। যদি আমি বলি যে এইবার সবগুলো সাবজেক্টে এ এ প্লাস পাওয়ার আশঙ্কা আছে, এটাও ভুল। কারণ সবগুলো সাবজেক্টে এ প্লাস পাওয়ার কি থাকে? একটা ভালো কিছু, সেটা সেটা আমরা বলবো সম্ভাবনা আছে। এই জিনিসটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছো কি বলতে চাচ্ছি এখানে? এক স্যার, কথা। হ্যাঁ, আমি আসলে বুঝি নাই।
তুমি বুঝো নাই? আমি লেটে জয়েন করেছি দেখে আমি কিছু বুঝতে পারি নাই। ক্যান ইউ তো এক্সপ্লেইন अगेन প্লিজ? আচ্ছা দেখো, যখন আমরা ভালো কিছু এক্সপেক্ট করি, যখন আমাদের যেটা উপকার হয়, যেটা আমাদের আনন্দ হয়, সেগুলো আমরা বলবো পসিবিলিটি আছে, মানে সম্ভাবনা আছে, হ্যাঁ। যেমন ব্যাপক লিচু মানে অনেক লিচু উৎপাদন, মানে কি প্রোডাকশন। তারপরে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, এগুলো আমরা বলবো, কারণ এগুলো আমরা চাই, এগুলো আমাদের উপকারে আসে। কিন্তু যখন অ্যাকিউট ফ্লাড হয়, এইটা আমরা বলবো না সম্ভাবনা আছে, কারণ এটা আমাদের ক্ষতি করে। পরীক্ষায় ফেল করার সম্ভাবনা আছে, এটা আমরা কেউ চাই না ফেল করুক, তাই না? বা ফেল করি। তাহলে এটা আমরা বলবো কি আশঙ্কা আছে। আশঙ্কা শব্দ অর্থ কি? আশঙ্কা মানে যেটা ভয় থাকে, যেটা আমাদের ক্ষতি করতে পারে, এরকম কিছু। আর তুমি হসপিটালে আছো, তুমি আমার মনে হয় জয়েন না করাটাই বেটার ছিল, তুমি পরে রেকর্ডেড দেখতা। আচ্ছা, আর এইখানে দেখো না আরেক। স্যার, হুম। আমার ওকে, মামা বাসায়। ওকে, ওকে, ঠিক আছে। দেখো এইখানে, দেখো এইখানে একটা জিনিস আমি হলো তোমাদের রেখে দিয়েছিলাম, যে একটা ল ক্ষীয় আর একটা ল ক্ষীয় জফলা, হ্যাঁ। দুইটা একটু ডিফারেন্ট। যেখানে জফলা নাই, সেটা হলো, সেটাকে আমরা 100,000 এইটা বোঝাবো, বা লাখ। যেমন ধরো আমার কাছে 10 লাখ টাকা আছে, আমরা বলি না 10 লাখ টাকা আছে, এরকম বলি, ওটা 10 লক্ষ। উচ্চারণ আসলে শুদ্ধ কথাটা হবে এরকম, যে আমার কাছে 10 লক্ষ টাকা আছে, সাপোজ। তাহলে তখন আমরা জফলা দিব? না। আরে, দিব না। ঠিক আছে, যখন টাকা পয়সা বোঝাবো, যখন এই যে এরকম 100,000, এটা বোঝাবো, তখন আমরা কি করব? জফলা দিব না। আর যখন আমাদের কোনো এইম বোঝাবে, গোল থাকবে, উদ্দেশ্য বোঝাবো, তখন আমরা জফলা দিব। যেমন আমার লক্ষ্য দেশের উন্নতির জন্য কাজ করা। আমার লক্ষ্য মানে কি? আমার এইম, আমার এইম বা আমার টার্গেট, তখন আমি জফলা দিব, ওকে। আর যখন টাকা পয়সা বোঝাবে, তখন জফলা দিব না। এটা হলো সহজ, সহজে বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এইসব নিয়ে, এইটুক নিয়ে? এটা আমরা আজকে, এটা আমাদের শেষ, আমাদের নাই। কারো কোনো কোশ্চেন নাই তো? ঠিক নো আছে। স্যার। এই প্রথম দিন তো অনেকে জয়েন করছিল, আজকে কমে গেছে কেন? কি কারণ হতে পারে? আমার ক্লাস ভালো লাগছে না এই জন্য? স্যার ওরা মনে হয় ভুলে গেছে, হম। কারণ আমি ভুলে গেছিলাম ওটা। হ্যাঁ, আমার মনে হয় ওদের, আমার ক্লাস ভালো লাগছে না ওদের। দেখো, এটা আমরা শিখেছি চন্দ্রবিন্দু দিয়ে শব্দ গঠন, খন্ড ত দিয়ে শব্দ গঠন, হ্যাঁ। অনুস্বর দিয়ে শিখেছি, বিসর্গ দিয়ে শিখেছি। অনুস্বর দিয়ে কি ছিল? যেটা হলো আমাদের পেঁচালটা কোথায় তৈরি হয়, একটা ও আছে আর একটা অনুস্বর আছে। তো কোথায় কোথায় অনুস্বর হবে? দেখো, এই যে অহংকার, অঙ্ক, অংশ, বংশ, হংস, হিংসা, মাংস, সিংহ, মীমাংসা, ফড়িং। ফড়িং মানে গ্রাস হপার, এখানে মিনিংটা দেখে নিবা তোমরা। রং, এবং, ব্যাংক, বাংলা। ইংরেজি দংশন, জংশন, শিং, চিংড়ি, বরং, সং। সং মানে কি? জোকার। সংস্থা, অর্গানাইজেশন, সংসার, সংশয়, সংবাদ, সংযম, সংঘ, সংগ্রহ, সংযোগ, সংকট, সুতরাং, সংঘাত। এর মধ্যে একটা অ্যালিটারেশন আছে, কিন্তু অ্যালিটারেশন মানে একটা ছন্দ আছে, তাই না? বলো নামিরা। ইয়েস স্যার। অ্যালিটারেশন থাকলে সেটা আমাদের পড়তে সহজ হয়। রুদ্র, কি মনে করো তুমি? স্যার, অ্যালিটারেশন কি জিনিস রুদ্র? অ্যালিটারেশন একটা ছন্দ থাকা, হ্যাঁ। যেমন ওই যে পয়েম থাকে না, ছড়া, ছড়া শব্দে ধরো, ছড়া, ছড়া সেন্টেন্সের শেষে কি থাকে? মিল থাকে না? ওইগুলা, ওইগুলারে বলে অ্যালিটারেশন, ছন্দ। মনে করো এরকম একদম সহজ, ওই যে ও আমার কাছ থেকে লিচু নিল, আমি আহ, তার আগের দিন আমাকে আম দিল। মানে এটা লেম হয়ে যাচ্ছে উদাহরণটা,
আমরা হলো যদি একটু দেখি, কবিতাটা দেখি, এসো এখানে দেখি। যে ধরো এটা দেখো, এই যে এটা দেখো। হুম, ছড়া, ছড়া কিরকম, অ্যালিটারেশন কি জিনিস, হ্যাঁ। এই যে তাল গাছ, রবীন্দ্রনাথ ঠাকুর, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে ছাড়িয়ে বলছি না, এই শব্দের শেষে বা সেন্টেন্সের শেষে এই যে সাউন্ডের মিল থাকা, এইটা হলো অ্যালিটারেশন। হ্যাঁ, রিদমিক, গুড। এটা যে শব্দের শেষেই হতে হবে, সেন্টেন্সের শেষে, এরকম না। এটা মাঝে হতে পারে, শুরুতে হতে পারে। স্যার, হুম। they're chatting. They're chatting in the chat box. ওকে, আমি আমি দেখবো, হ্যাঁ। ঠিক আছে, এইখানে দেখো, আমরা এটা কি বিসর্গ দিয়ে শিখেছিলাম, যেমন দুঃখ, দুঃসময়, দুঃসাহস, দুঃস্বপ্ন, দুস্থ, নিঃশ্বাস, নিঃশব্দ, নিঃসঙ্গ, অতঃপর, পুনঃপুন, স্বতঃস্ফূর্ত। এই বিসর্গের কারণে পরের যে লেটারটা থাকে ওইটা না ডাবল হয়ে যায়। যেমন দুঃসময়, দুঃসাহস, দুঃস্বপ্ন, দেখো শটা কি সবসময় ডাবল হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, আজকে আমরা শিখবো রিকার দিয়ে শব্দ গঠন। রিকার কি জিনিস, মানে হলো কার কি জিনিস, কার ফলা। এগুলো কার হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, দ্য শর্ট ফর্ম অফ স্বরবর্ণ, সেগুলো হলো কার। যেমন রিকার, এই যে এর শর্ট ফর্ম কোনটা, এইটা। ওকার, ওকারের শর্ট ফর্ম কোনটা, ওকার না, এটা ঔকার, এই যে এইটা। যেমন ধরো নৌকা, নৌকা শব্দে কি আছে, দন্ত নয়ে এই যে ঔকার দিচ্ছি না, এই ঔকারটা। এইটা কার, কার ফলা নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, ওটা আমরা শিখবো পরে। এখন এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা যে ঝামেলাটা হয় উচ্চারণ নিয়ে। আমরা রিকারটা উচ্চারণ আসলে করি না, ভুল করে ফেলি। যেমন অনেকেই দেখবা বলে, শুধু রিকার না, রফলাটাও, এই রিকার রফলার উচ্চারণটা আমরা আসলে উম করি না, আমাদের এখানে একটা ভুল হয়। তো সেই ভুলটা যেন তোমাদের না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এটা রেখেছি। যেমন বৃষ্টি, দেখো, দেখবা অনেকেই বলে বৃষ্টি, এটা কি ঠিক বলো, বৃষ্টি, বৃষ্টি বললে সেটা ভুল হবে, কারণ কি উচ্চারণটা হবে বৃষ্টি। হুম, বৃষ্টি, এরকম কি আছে আর, পৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, হৃদয়, পৃথিবী, পৃথক, গৃহ, গৃহিণী, তৃণ, মৃত, মৃগ, বৃথা, ঘৃণা, কৃষক। এখন আমি যদি বলি ঘৃণা, তাহলে কি হবে বলো, উচ্চারণটা যদি এরকম করি তাহলে ভুল হবে না, হবে কি ঘৃণা, কৃষক, কৃপণ, বৃহৎ, অমৃত, নৃত্য, দৃশ্য, দীর্ঘ, সদৃশ, সৃজন, শৃগাল, আকৃতি, আবৃত্তি, আবৃত্তি, আবৃত। এখন এইগুলার অনেকগুলা মিনিং হয়তো তোমাদের অজানা থাকতে পারে, এখানে সব দেওয়া আছে। আচ্ছা, এইটা কে কে পড়তে চাই? Sir, can I read? হুম, কে, দাঁড়াও আরো দেখি আর কি আছে, কে কে পড়তে চাই? হুম, আর কে পড়তে চাই? আমি চাই নতুন নতুন কেউ আসুক। হুম, স্যার সার্চ করেন। নতুন নতুন কেউ, শুধু নামিরা, আরশ, তাফিদা, আর কেউ নাই এই পৃথিবীতে, আর কেউ নাই। তিয়ারা হাত তুলে না, স্যার আয়াত কার মাত্র এক্সিস্টিং হিউম্যান বিং। হম, আমি খুব দুঃখ পাই যারা হাত তুলে না। ওয়াসি, এই ওয়াসি, কেমন আছো?
বলো, তোমাকে বলতেই হবে তুমি কেমন আছো। ও আছি, কথা বলবে না আজকে? কথা না বললে তোমাকে ছাড়বো না। প্রথম ক্লাসে তুমি কথা বলেনি। ও আছি কিন্তু আগে সেমসে পড়তো, এখন স্কলাস্টিকায় পড়ে। সেমসে ও আবার চলে আসবে। এই ওয়াসি, তুমি এখন কোন ক্লাসে পড়ো ওখানে? ক্লাস 7। 7-এ পড়ো? মানে এবার কি 8-এ উঠবা, মানে 7-এ উঠবা, কোনটা জোরে বলো। 7 উঠবো স্যার। 7-এ উঠবা, আরুষদের ব্যাচে। Nice. বুঝতে পারছি। Yes. ঠিক আছে, তাহলে তুমি এখানে একটু কষ্ট করে পড়ো তো বাবা, এইখান থেকে। Well, I guess. ওয়াসি ওয়াসি পড়বে। বৃষ্টি পড়ো, কুইক। বৃষ্টি, সৃষ্টি, হুম, দৃষ্টি, ওকে। হৃদয়। হৃদয়, হৃদয়, পৃথিবী, হুম। পৃথক। পৃথক, গৃহ, গৃহ। হুম। গৃহিণী, ক্ষীণ, হুম। ঋত, মৃগ, বৃথা, ঘৃণা, কৃষক, কৃপণ, বৃহৎ, অমৃত, নিত্য, দৃঢ়, দৃ- দৃশ্য। হ্যাঁ, দৃশ্য, সদৃশ্য, সদৃশ। এটা সদৃশ। সৃজন বলো। জন, শৃগাল, হুম। আকৃতি, আবৃত্তি, আবৃত, হুম, ভেরি গুড। তাহলে দেখো, আবৃত কাভার্ড, আবৃত্তি রিসিটেশন, আকৃতি হলো শেপ, শৃগাল মানে ফক্স, সৃজন ক্রিয়েশন, সদৃশ সিমিলার, দৃশ্য সিনারি, দীর্ঘ, দীর্ঘ এটার উচ্চারণ খেয়াল করো সবাই, খেয়াল করো। দীর্ঘ স্ট্রং, নৃত্য ড্যান্স, এটা সবাই জানে। অমৃত অ্যাম্ব্রোসিয়া, অমৃত মানে এমন একটা জিনিস যেটা আসলে গডেস যারা আছে, এটা অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, এটা তারা হলো, এটা খেলে অমর হয়ে যায়, ইমমর্টাল হয়ে যায়, হ্যাঁ, বা গ্রিক মাইথোলজিতেও আছে এরকম। বৃহৎ, বিগ, কৃপণ, এখানে জানো, এগুলো আর বলার দরকার নেই আলাদা করে। ঠিক আছে, এখন আমরা দেখবো ঔকার দিয়ে। আচ্ছা, এইখানে কি সমস্যাটা? এইখানে সমস্যাটা হলো যে ঔকারের উচ্চারণটা ও ও বলার একটা ইয়ে থাকে, ঝোঁক থাকে সবার, হ্যাঁ। যেমন আমি যদি বলি মৌ, ধরো মৌ, মৌমাছি, হ্যাঁ, উচ্চারণটা দেখো মৌ, মৌ বলতে হবে, মৌমাছি না, মৌমাছি। নৌকা, কো, এটা কি গৌরব। এই জন্য আমরা এটা শিখে রাখবো। মিনিং গুলো নিচে দেওয়া আছে। জুনায়েদ পড়ো। জি স্যার। আম, ওকার দিয়ে শব্দ গঠন: ঔকার গৌরব, দিয়ে। হুম। সৌরভ, হুম। কৌতূহল, কৌশল, নৌকা, মৌমাছি, শৌচাক, মৌন, যৌথ, যৌ- যৌক্তিক। যৌক্তিক, ওষ, রৌষ, রৌদ্র, হুম। রৌদ্রাত, বৌভাত, নৌবাহিনী, নৌবাহিনী, অলৌকিক, অলৌকিক, পৌরসভা, পৌরসভা, সৌধ, সৌধ, সৌহীন, হুম, সৌদি আরব, সৌদি আরব, ভৌতিক। এইখানে ভৌত, দেখো, এখানে আবার মিনিং ইয়ে সহ পড়ি, তাহলে তোমাদের আরো সুবিধা হবে বুঝতে। যেমন দেখো, সাইলেন্ট থাকো, মিউট থাকো। গৌরব, গ্লোরি, সৌরভ, ফ্রেগ্রান্স, কৌতূহল, কিউরিওসিটি, কৌশল, স্ট্র্যাটেজি, নৌকা, বোট, মৌমাছি, বি, মৌচাক, বি হাইভ, মৌন, উচ্চারণটা হবে মৌন, সাইলেন্ট, যৌথ, যৌথ, জয়েন্ট, যৌক্তিক, লজিক্যাল, পৌষ, এ বেঙ্গলি মান্থ, ইউ নো দ্যাট, রৌদ্র, সানলাইট, বউ ভাত, বউ ভাত হলো ওয়েডিং ফিস্ট। এই যে বিয়ের পরের দিন দেখবা কি, যে হলো মানে আমাদের মধ্যে বিয়ের পরের দিন নিয়ে আসে, তোমাদের স্যার, মধ্যে ইটস কল রিসেপশন। হ্যাঁ, রিসেপশনের দিন আমরা অনেক খাওয়া দাওয়া করি। হ্যাঁ, ওই দিন আমরা কি করি, সুন্দর করে হাত ধুয়ে, সুন্দর করে চেয়ারটা মানে সাজিয়ে, সেজে গুজে সবাই আমরা বসে পড়ি, অনেক খাওয়া দাওয়া করি। কার কার এই যে বউ ভাত খেতে ভালো লাগে, কার কার?
হুম। বউ ভাত খেতে ভালো লাগে সবার, ঠিক আছে। মানে ওয়েডিং ফিস্ট, যেটা রিসেপশনে যে খাওয়া দাওয়া হয়। নৌবাহিনী, নেভি। অলৌকিক, সুপার ন্যাচারাল। পৌরসভা, পৌরসভা, মিউনিসিপালিটি। সৌধ, সৌধ, মনুমেন্ট, মনুমেন্ট। শৌখিন, আর্টিস্টিক। সৌদি আরব, ভৌতিক, ঘোস্টলি। আসলে আমার ইংলিশ উচ্চারণ ভুল হইতে পারে, কিন্তু তোমাদের ভুল হবে না। বাংলাটা আমার মূল দায়িত্ব, বাংলা নিয়ে। ইংলিশটা ভুল হলে অসুবিধা নাই, হ্যাঁ, তোমরা ঠিক করে নিও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কি, কারো কোনো কোশ্চেন আছে এই দুইটা নিয়ে? রিকার, রিকার দিয়ে শব্দ গঠন, আর এটা কি ঔকার দিয়ে শব্দ গঠন। আচ্ছা, এইটা আমরা পরে শিখবো। তাহলে আমি কয়েকটা আর একটু দেখা দিতে চাই, যেমন মৌন। হ্যাঁ, মৌন মানে সাইলেন্ট। ক্লাসে মৌন না থেকে স্যারকে কোশ্চেন করবা, মানে সাইলেন্ট না থেকে। হ্যাঁ, যৌথ, জয়েন্ট। পৌষ, দেখছো? পৌষ, এরকম, ঠিক আছে। আর একটা দেখো এইখানে, এই যে একটা যুক্ত বর্ণ, যেটা আমরা গত ক্লাসে শিখেছি বা প্রথম ক্লাসে, এটা কি আছে এর মধ্যে? এটা কি? যুক্ত বর্ণ। আরে এটা লেটারটা ভেঙে বলো। কয়ত। কয়তো, কয়তো। কয়ত। ভেরি গুড। দেখছো, এটা ওইভাবে আমি তো আর পৃথিবীর সব ওয়ার্ড লিখে দিব না বাংলা ভাষায়, তাই না? ও মাই গড। হুম। আমি তো আর সব লিখে দিব না, এইরকম বাইরে হয়ে আসবে। তোমরা তখন নিজেরাই বুঝতে পারবা, নিজেরাই বুঝতে পারবা। তাহলে আমরা এটা শিখলাম, এইটা শিখলাম, এইটা, এইটা। আচ্ছা, এখন শুধু আমাদের বাংলা বানানের নিয়ম যেটা, ওইটা আছে। তাহলে এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলতে চায়? নো স্যার। ওকে, তাহলে চলে যাই, চলো। ইয়ে। আমরা আমরা একটু দেখো এইখানে, এটা কি বলো তো কেউ? এটা হইলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, এক কথায় প্রকাশ, হ্যাঁ, বা বাক্য সংকোচন। এটা আমারটা আরো তোমাদের জন্য ভালো হবে, ভালো লাগবে। তোমরা এটা অবশ্যই ভালোবাসবে, এটা কষ্ট হবে না। দেখো, অল্প কথা বলে যে অল্পভাষী। দ্যাট ইজ ফিক্সড, লিটল, ট্যাসিটার্ন। অনেকের মধ্যে একজন, অন্যতম। যা অধ্যাপনা করেন যিনি, অধ্যাপক। ওয়ান হু, দ্য ওয়ান হু টিচেস, প্রফেসর। মানে কি বুঝলাম? এই পাশে বাংলা দেওয়া আছে, এটা মিনিং দেওয়া আছে, এক কথায় প্রকাশ। যেটা অনেক বড় সেন্টেন্স বলা, মানে অনেক বড় সেন্টেন্সকে বা বড় একটা সেন্টেন্সকে একটা ওয়ার্ডে নিয়ে আসা, এটাই হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। আবার সেম সেম এটার ইংলিশ দেওয়া আছে এই পাশে, আবার সেটার আবার ইয়ে দেওয়া আছে, এক কথায় প্রকাশ দেওয়া আছে। মানে একই কথা আর কি। তো এইভাবে যদি শিখো, তোমাদের শেখাটা সহজ হয়ে যাবে। আর এখানে কি, এটা হলো যেগুলা এটা বইয়ের থেকেই নেওয়া, কিন্তু অনেক শব্দ বাদ দেওয়া। কোনগুলো নিছি আমি? যেগুলো তোমাদের কাজে লাগবে। বিলিভ মি, যে শব্দগুলো আমি এখানে দিয়েছি, আজ হোক কাল হোক তোমাদের কোথাও না কোথাও এগুলো লাগবে। অনেক সহজ গুলাও বাদ দিছি, কঠিন গুলাও বাদ দিছি, দরকার যেগুলো সেগুলো নিছি, হ্যাঁ। আচ্ছা, বিপরীত শব্দটাও সেম, এই যে এটা আমরা যেটা দেখছি, অপোজিট ওয়ার্ড, এটাও সেম। আর এখানে একটা বানান দেওয়া আছে, যেমন দেখো, আমরা বলে ফেলি যে অত্যন্ত। ওই দিন দেখাচ্ছিলাম। হুম। তা আসলে কি অত্যন্ত হবে? দেখো, অত্যন্ত আকারটা হবে না, কি হবে? অত্যন্ত, ইয়ে। এক্সট্রিমলি। আবার ধরো, এই ভুলগুলো সব মিক্স আপ করে এখানে যেটা আছে, বানান, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন, মানে সবই, হ্যাঁ, সবই বলা যায়। এ- যেমন দেখো, এই যে অভ্যস্ত শব্দের শেষে দন্ত সয়ে, এটা কিন্তু হ না। তাহলে আমরা দিব না, অভ্যস্ততে দিব। এটার একটা নিয়ম আছে, আমি শেখাই দিব। এটা কত বাজে? 37 না? আজকে আর না, কালকে পরে শেখাবো। না, আজকেই শেখাই, আমি একটু দেখাই তোমাদের। আজকেই শেখাই, এটা দরকার। এই যে শব্দের শেষে এ, কখন দন্ত সয়ে হবে আর কখন দন্ত সয়ে হবে, এইটা কিন্তু দন্ত কি, এটা দন্ত সয়ে যোগ হ। এটা এটা কি আছে? থ। যেমন আমরা গ্রন্থ পড়ি না, এটা যুক্ত বর্ণে আছে, আমি দেখাবো ভবিষ্যতে।
গ্রন্থ, গ্রন্থ মানে কি? কে বলবে? গ্রন্থ। গ্রন্থ মানে বই। ইয়েস। হুম হুম সবার অংশগ্রহণ দেখতেছি। চ্যাটিং এ দেখি সবাই অংশগ্রহণ করতেছে এখন, বাহ মিলেমিশে, দারুণ। গ্রন্থ মানে বই। এখন দেখো থ এর উচ্চারণ আছে, গ্রন্থ, থ আছে। তুমি কি করবা? চাইলে এইভাবে লিখতে পারো, আবার এইভাবে লিখতে পারো। গয়ের ফলা দন্ত নয়ে থ, যেভাবে তোমার জন্য সহজ হয়। এখন এই যে আমাদের একটা বড় কনফিউশনের জায়গা, শব্দের শেষে দন্ত শয়ে ত আর দন্ত শয়ে থ, কখন আমরা এইটা ব্যবহার করব আর কখন এটা ব্যবহার করব। ছোট একটা নিয়ম আছে। নিয়মটা হলো এরকম, যে যখন দেখো এইটাকেও, এখানে দুইটা নিয়ম আছে, তা একটা নিয়মের মধ্যে এটা রেখে দেওয়া যায় বা বলা যায়। যেমন দেখো, ইফ ইউ আর আনশিওর whether টু ইউজ এটা or এটা at the end of a word, ফার্স্ট রিমুভ দন্ত সয় হ by এইটা, then check whether the remaining part of the word makes sense. If it does, then it can be used, otherwise আচ্ছা, ঠিক আছে। তার মানে এখানে কি বলতেছে জানো? এখানে বলতেছে ধরো তুমি শব্দের শেষে এইটা রিমুভ করো, এটা রিমুভ করো। রিমুভ করে যদি দেখো যে এটা মিনিংফুল একটা ওয়ার্ড হইতেছে, তাহলে তুমি এইটাই দিবা, এইটাই দিবা। এইটা আর এটা তো একই কথা। আমি হলো এইটা ব্যবহার করব, এইটা। যেমন দেখো, উম যেমন দেখো এই যে এইটা আমি রিমুভ করে দিলাম, এটা কি শব্দ হচ্ছে এখানে? মিনিংফুল থাকছে? কথা বলো, কথা বলো। নো স্যার। নো স্যার। আচ্ছা, আমি ধরো এটা আমি রিমুভ করলাম, এটা কি, এটা মিনিংফুল থাকছে না, থাকছে? নো স্যার। আচ্ছা, শব্দগুলো আননোন, বুঝতে পারছি। এইটা দেখো আমি রিমুভ করে দিলাম, এটা কি থাকছে মিনিংফুল? না। গৃহ মানে কি? কেন মিনিংফুল থাকবে না? দেখো, গৃহ মানে ঘর। হুম গৃহ মানে ঘর, নিকট মানে কাছে, সমাধি মানে যেটা, যেখানে জোনায় সাইলেন্ট, মিউট থাকো। দেখো, যদি তুমি এটা রিমুভ করো তাহলে এটা মিনিংফুল থাকতেছে ওয়ার্ডটা। যেমন এটা যদি আমি ইয়ে করে দিই, এইটা, এটা দেখো, এটা আমি মুছে দিলাম, তাহলে এটা মুখ, এটা কি মাউথ, এটা থাকতেছে তো। কণ্ঠ, এটা হচ্ছে তো। তার মানে এখানে আমরা দন্ত সয় থ দিব। এখন তোমাকে আমি দেখাই, এই দেখো, এখানে দেখো, যেমন দেখো আমি, এটা দেখো আমি এটা রিমুভ করলাম, তাহলে কি হচ্ছে এখানে? পকেট। এটা রিমুভ করলাম, এটা থাকতেছে। এখন আমি যদি এইটা রিমুভ করি, দেখো, এইটা যদি রিমুভ করি, ধরো দেখো না, এইটা রিমুভ করি, তাহলে এগুলো আর মিনিংফুল থাকতেছে না। এই দেখো, স্যার, বলো। অশ্ব একটা মিনিং না? অশ্ব মিনিং, কিন্তু এখানে তো আছে। ও। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এটা নিয়ে, যদি কোনো, যদি এরকম বোঝাই যে পেইন আর এফেক্টেড বোঝাই, তাহলেও তুমি দন্ত সহায়ত দিবা, হ্যাঁ। আর যদি প্লেস বোঝায় তাহলে দন্ত সহায়থ। যেমন দেখো, ঋণগ্রস্ত, জরাগ্রস্ত, ইংলিশ মিনিং দেওয়া আছে, দেখলে বুঝতে পারছো। শোকগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, মানে পেইন, একটা পেইন বোঝাবে আর এফেক্টেড, ঠিক আছে, তাহলে আমি দন্ত সহায়তা দিব। আর যদি প্লেস বোঝাই, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, পাকস্থলী, নিকটস্থ, সমাধি, সমাধি, সমাধিস্থ, গর্ভস্থ, গৃহস্থ, এটা কি মুখস্থ, দেখো সবগুলো কোনো একটা প্লেস বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব? দন্ত সহায়তা দিব। একটা এক্সেপশন আছে, যেটা হলো গুলিস্তান আর পাকিস্তান, এখানে দন্ত সহায়তা আছে।
এই যে দন্ত সয়ে ত। তুমি যদি গুলিস্তানে যাও আর পাকিস্তানে যাও অনেক লোকজন দেখতে পাবা, তাই না? কি করবা? দন্ত সয়ে ত দিবা। এটা ফার্সি থেকে আসছে, এটা আসলে স্থান বোঝাতে ওখানে প্লেসই বোঝায়। হুম। ওদের স্থান বোঝাতে প্লেস, PLAC, প্লেসটাই বোঝায়। কিন্তু আমরা তো আর বুঝি না স্থান দেখে, আমরা বুঝি স্থান, প্লেস। তারপর এটা মনে আমি এক্সেপশনে দিলাম যে গুলিস্তান, পাকিস্তান আমরা কি করব? ত দিব। আর এইটা আমি আরো একবার দেখাবো ক্লাসে। এটা বেশ অনেক লেখা এখানে, কিন্তু আমি যে কথাগুলো বললাম ওইগুলো এখানে সেইটাই লেখা আছে। যে তুমি এটা রিমুভ করবা, রিমুভ করে যদি দেখো যে এটা মিনিংফুল থাকতেছে, তাহলে তুমি রিমুভ করে না, মানে তুমি এটা এরকম মনে মনে দেখবা যে হ্যাঁ এটা তো মিনিংফুল থাকতেছে হচ্ছে, তাহলে দন্ত সহায়তা দিবা। আর যদি দেখো না মিনিংফুল থাকতেছে না, এই যে এইখানে, এইখানে যেমন অভ্য, দেখো অভ্য, আমি এইখানে লিখে দেখাই একটা, ধরো আমি একটা লিখবো অভ্যস্ত, এই শব্দটা লিখবো, হ্যাঁ। অ and কিভাবে লিখবো? ভয় জফলা লিখলাম। এখন আমি যদি দন্ত শয়ে থ দিই, তাহলে দেখো এইটা দিয়ে কোনো মিনিংফুল কোনো ওয়ার্ড হইতেছে না। তাহলে কি করব? তাহলে আমি দন্ত শয়ে ত দিব। অন দা আদার হ্যান্ড, আমি যদি এইটা দিই অধীনস্থ, দেখো আমি যদি এইটা দিয়ে দিই, থ দিয়ে দিই, তাহলে কিন্তু একটা ওয়ার্ড আমরা পাচ্ছি এখানে, হ্যাঁ, যেটা মিনিংফুল। আই হোপ ইউ গট দ্যাট পয়েন্ট। কত বাজে? 45 না? আচ্ছা, ছোট করে আমরা দেখি, বা আজকে আমরা বানানের নিয়মে প্রবেশ করব। সেটা হলো বেশ একটু বড়, এটা প্রতিদিন থাকবে এখন থেকে নিয়ম। বাংলা বানানের নিয়মের মধ্যে আমাদের সব থেকে প্যারা দেয় দন্তন্য মূর্ধন্য, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, আরেকটা কি? দন্তস্ব, মূর্ধন্য স, তাই না? এটা আজকে আর খুঁজে পাবো না। পাইছি। দেখো, সহজ। যখন রিকার, র, রফলা, রেফ, মূর্ধন্য স, ক্ষীয়, এরপর আমরা কি লিখবো? মূর্ধন্য লিখবো। মানে সহজ কথা, আমি যদি মনে করো আমি একটা ওয়ার্ড লিখলাম, সাপোজ আমি এখন লিখবো ঘৃণা। এই শব্দটা না, এটা এটা এর থেকে ভালো শব্দ লিখি। মনে করো আমি লিখবো সাধারণ, 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 আমি লিখছি, হ্যাঁ। এখন সাধারণ লিখতে গিয়ে আমি চিন্তা করলাম এখানে তো একটা ন আসতেছে, এখন আমি দন্তন্য দিব, দন্তন্য দিব না মূর্ধন্য দিব? তুমি কি দিবা? মূর্ধন্য দিবা। কেন দিবা? এই যে র আছে না, এই র এর জন্য মূর্ধন্য। এরকম আর কি কি আছে? এরকম আর কি কি আছে দেখো, এই যে রফলা, রফলা কোথায়? এই যে প্রাণ, প্রাণ বানান আমরা লিখি না, পয়ে রফলা আকার, মূর্ধন্য দিব। কেন দিব? এই যে রফলা আছে, রফলা থাকলে পরে যে নটা আসে সেটা মূর্ধন্য দিতে হয়। এরকম আর কি আছে? যেমন প্রাণী, শ্রেণী, দেখো রফলা, সবগুলাতে রফলা। প্রাণ, স্যার আমার কথা শেষ করিনি, কথার মাঝে কোশ্চেন করবা না। ঘ্রাণ, যন্ত্রণা, নিমন্ত্রণ, এইখানে রফলাটা বোঝা যায় না, কিন্তু আমরা তো শিখেছি যে এটা দেখো, তয়ে রফলা আমরা শিখেছি না? এটা তয়ে রফলা, তয়ে রফলাটা আমরা কেমন লিখি? এই যে এরকম লিখি, সেইটাই কিন্তু এখানে আছে, এই যে এখানে তয়ে রফলা, যন্ত্রণা। তাহলে আমরা কি করব? রফলা পাইলাম, পরে মূর্ধন্য দিয়ে দিব। এইরকম বাদ বাকিগুলো এরকম আছে। যেমন রি কোনটা? এই যে ঋণ, রির পরে মূর্ধন্য। আচ্ছা, রি কার কোনটা? এই যে রি কার একটু আগে আমরা শিখলাম, রি কারের পরে মূর্ধন্য। যেমন তৃণ, তৃণ মানে ঘাস। ঘৃণা, মূর্ধন্য। মসৃণ, প্লেন। রটা দিয়ে বেশি শব্দ আছে, রটা দিয়ে, যেমন সাধারণ, আচরণ, আবরণ, ব্যাকরণ, উদাহরণ। ইংলিশ গুলা তোমরা দেখো, উচ্চারণ, এখানে আসলে ওটা হবে না,
জাগরণ, ধারণ, কারণ, বারণ, বরণ, মরণ, কিরণ, বিতরণ, বিচরণ, প্রচারণা, প্রতারণা। এখন এইগুলা কি আহ খুব কঠিন শব্দ না? এগুলো কিন্তু খুব কঠিন শব্দ না, তারপরেও আমি সবগুলাতে ইংলিশ দিয়ে রেখেছি। তোমরা যদি এইগুলো পড়তে পারো, তোমাদের কোনো বানান ভুল হবে না। ঠিক আছে? দেখো, তার মানে তুমি যদি কারণ শব্দটা লিখতে যাও, সাপোজ তুমি লিখবা কারণ, কয় একা দিলা, র দিলা, এখন দন্তন্য দিলা, এই কি হলো? ভুল হয়ে গেল। কেন? এই যে রর পরে মূর্ধন্য দিতে হবে, হ্যাঁ। কয় একারে কা, র, মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য হবে, এইটা তোমার মনে রাখবা, হ্যাঁ। এটা মনে রাখবা। আর আচ্ছা, এরপরে কি আছে দেখো, রেপ। রেপ কোথায় হয়? রেপটা হয় উপরে, শব্দের উপরে বসে। যেমন বর্ণনা, তুমি লিখলে বর্ণনা, বর, তুমি একটা রেপ দিলা, রেপ। রেপ দিলা, এরপর রেফের পরে কি হয় আমরা জানি? মূর্ধন্য হয়, তারপর আকার দিয়ে দিলা। আচ্ছা, মনে করো তুমি লিখলে হলো সম্পূর্ণ শব্দটা অনেকে লিখতে হয়, তাই না? ময়ে পয়ে দীর্ঘ উকার, দীর্ঘ উকার সম্পুর, এবার রেফ দিলা, রেফের পরে কি দিবা? এই যে মূর্ধন্য দিবা। আমরা এখানে শিখেছি রেফের পরে মূর্ধন্য হয়। বিস্তীর্ণ, পূর্ণিমা, পূর্ণিমা মানে কি? ফুল মুন। আরেকটা আছে মূর্ধন্য স ক্ষীয়, এই দুইটার পরেও আমরা মূর্ধন্য দিব। যেমন দূষণ, ভীষণ, ভাষণ, শোষণ, আকর্ষণ, অন্বেষণ, বিশ্লেষণ, বিশেষণ, গবেষণা। আর ক্ষীয়টা দেখো, ক্ষীয় দক্ষিণ, দক্ষিণ বানানে কি হবে? মূর্ধন্য, কারণ কি? ক্ষীয়র পরে মূর্ধন্য হবে। তারপরে লক্ষণ মানে সিমটম, প্রশিক্ষণ, ক্ষীয়র পরে মূর্ধন্য। পর্যবেক্ষণ, অবজারভেশন, মূর্ধন্য, মূর্ধন্য ন। বিচক্ষণ, ক্ষীয়র পরে মূর্ধন্য ন। সংরক্ষণ, সবগুলাতে এইগুলা, এগুলা আসলে কি? এগুলা হলো, এগুলাকে বলে নত্য বিধান। হ্যাঁ, আমি যদি একটু লিখি, এরকম শব্দটা আসবে এরকম, নত্য বিধান। নত্য বিধান কি জিনিস? নত্য বিধান হলো সংস্কৃত ভাষায় কোথায় কোথায় মূর্ধন্য ন হবে, বা সংস্কৃত ভাষায় মূর্ধন্য ব্যবহারের যে নিয়ম, দা রুলস অফ ইউজিং মূর্ধন্য ন ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড নত্য বিধান। এখন তোমাদের এই যে সংজ্ঞা বা ডেফিনেশন মুখস্থ করার দরকার নাই, তোমরা এইটা মুখস্থ করলেই তোমাদের চলবে। এখন সব জায়গায় কি মূর্ধন্য আমাদের লিখতে হবে? না, অনেক আছে, এরপরে আরো অনেকগুলা নিয়ম আছে। হুম, আরো অনেকগুলো নিয়ম আছে, সেগুলো আমরা দেখবো একটার পর একটা, যেগুলো দেখলে আমাদের মানে বানান খুব ইজিলি আমরা লিখতে পারবো, আমাদের ভুল হবে না। ঠিক আছে? এখন সহজে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই দিই। দেখো, এইখানে কি বলতেছে? রিকার, র, রফলা, রেপ, মূর্ধন্য ষ, ক্ষীয়। এখানে আসলে অনেকগুলা নিয়ম একসাথে করা আছে, সহজে দেখানোর জন্য বা সহজে বোঝানোর জন্য। ঠিক আছে? আর তোমরা আরো সহজে মনে রাখতে পারো, আমি তোমাদের একটা ট্রিক্স দেখাই। দেখো, এখানে বলতেছে র এর পরে মূর্ধন্য, আচ্ছা শ এর পরে মূর্ধন্য, ক্ষীয়র পরে মূর্ধন্য, জাস্ট এরকম মনে রাখবা। রন, র এর পরে মূর্ধন্য ন। শন, র এর পরে মূর্ধন্য, মূর্ধন্য শ এর পরে মূর্ধন্য ন। ক্ষীয়, ক্ষীয়র পরে মূর্ধন্য ন। তাহলে কি হলো? রন, শন, খন। তুমি যেখানেই র দেখবা, স দেখবা, ক্ষীয় দেখবা, এরপরে মূর্ধন্য ন দিবা। এখন প্রশ্ন হলো, যদি এইভাবে মনে রাখতে পারো, রন, শন, খন, খন মানে ক্ষীয় আর কি, যেটা এইগুলাতে সব কি আছে? মূর্ধন্য ণ আছে। ঠিক আছে? দন্ত্য ন হবে না। তাহলে তোমার অনেকগুলা বানান একসাথে মনে থাকবে। দেখো, এইগুলা, এইগুলা, এইগুলা। ঠিক আছে? এখন বলো, কার কি কোশ্চেন এইটা নিয়ে? তাফিদা বলো, কি বলতে চাইছিলা? স্যার, হুম, রেপ দিয়ে তো আরো কয়েকটা শব্দ থাকে, খালি তো মূর্ধন্য না। সবগুলো একসাথে দেখাবো, দেখালে ভালো হবে। উম এই মেন্ট, বর্ষাতেও তো রেপ বলা মূর্ধন্য ষ থাকে না।
থাকে, ওইটা তো মূর্ধন্য স, বুঝছো? আমরা এখন শিখতেছি মূর্ধন্য ন। যখন আমি মূর্ধন্য সতে যাব, তখন আমি আরেকবার দেখাই দিব এটা, বুঝছো? এটা আমার প্ল্যানে আছে, মাথায় আছে। কোনো আর কোনো কোশ্চেন? নো স্যার। দেখি তো আজকে পার্টিসিপেন্টস চ্যাটে যারা পার্টিসিপেট করছে তাদেরকে একটু দেখি। ফায়াজ, কোন ফায়াজ এটা? হুম, টিয়ারা, বাহ, সুন্দর। এই কথা বলে না ক্লাসে আবার, এখানে